ঠান্ডা পানি শেষ মানে কালকে রাতে যে আমি তোরে ফ্রিজে পানি রাখতে বললাম, পানি কই? কারেন্ট চলে গেছিল তো, গরম লাগছিল, খেয়ে ফেলেছি। কি? এই তুই জানিস না যে প্লেয়াররা যখন খেলতে নামে, যখন ইনিংস ব্রেকে তাদের কুল ডাউন হইতে হয়, তখন তাদের পানি লাগে, ভিটামিন লাগে, মিনারেলস লাগে, তুই জানোস না? আর এই যে যারা 12 ম্যান তোর মতো যারা খেলতে পারতেছে না, তারা কি করে? এক হাতে পানি আর এক হাতে টাওয়াল নিয়ে দৌড়ায় দৌড়ায় আসে। আমি যার একবার ইনিংস খেলতে যাবো, আমি এখন কি খাবো? ও কি, যা পানি নিয়ে যা, দোকানে যা, বাইরে ঠান্ডা পানি নিয়ে যা। তুই পানি আনবি, আমি এখন আবার ইনিংস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আউট হওয়ার সাথে সাথে যেন পানিটা পাই। ওকে, বাইরে দৌড়া। মিষ্টি মিষ্টি তোমার চুমুতে মন নাচে আমার খুশিতে, ভালোবাসা শুধু রুম ডেটে। Girl is the baddest, finer than finest, ain't saying capture, merely being honest. When you get out the club with your friends, I'll be right there. All them ladies can get jealous, I don't care. And let me take you for a ride. If it gets late, you can stay for the night. It might get a little bit warm at the side. I know how to fix and the rest you decide. You can do what you wanna do, cause it's all night. Do you like better, should I turn off the lights? আস্তে আস্তে আস্তে। আপনি কি খামচায় জঙ্গলি জানো নাকি? গার্লফ্রেন্ডকে বলতে পারিস না একটু নখ কাটতে? দোস্ত, নখ তো আগে আরো বড় ছিল, কয়েকদিন আগে কাটছে। দেখা তো মনে হচ্ছে তোর জমিতে লাঙ্গল চালাইছে রে। আমি তো রেগুলার দোষের উপর থেকে ট্রাক্টর চালাই, একদিন একটু লাঙ্গলি চালাইছে, ওর তো অধিকার আছে না, সম অধিকার। আচ্ছা দোস্ত, তোর মেশিনে এত তেল আসে কোত্থেকে? গুড কোয়েশ্চেন। দেখ, পুরো ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিস। এই দেখ, প্লেয়াররা এত ভালো কেন খেলে? কারণ ওরা নেটে প্র্যাকটিস করে, ওরা মাঠে প্র্যাকটিস করে। তো ওই প্র্যাকটিসের ফলেই ওরা ধীরে ধীরে পারফেক্ট হয়। তো তুই প্র্যাকটিস না করলে তো মাঠে খেলতে পারবি না। হ্যাঁ, সরি সরি, আসলে আমি তোমার জোরে আসতেছি, আর রাস্তায় এত জাম ছিল। ও, তুমি যে 33টা মিস কল দিছো আমি বুঝতেও পারি না, ভেরি সরি। আরে জ্যামের উপর কি তোমার কোনো হাত আছে? আর তুমি কি এতটুকু রাস্তা হেঁটে হেঁটে আসবা? আর তোমার এখান থেকে দৌড়ে আসার কি দরকার ছিল? ঘেমে গেছো, আস্তে আস্তে আসবা। না মানে তারপর ওই যে তুমি কতক্ষণ এখানে একা একা বসেছিল না, এটা কি ভালো দেখায়? আরে মাত্র 2 ঘন্টা অপেক্ষা করছি। আর আমি তো বসেছিলাম না, আমি তো বসে বসে যে স্যারের স্লাইড এটা পড়তেছিলাম। বাসায় তো পড়া হয় না, এক স্কোপে পড়া হয়ে গেল। কালকের কুইজটা মনে অনেক ভালো হবে। তুমি এমন কেন? কেন, কি সমস্যা? এত সুইট কেন? মানে আমার তো অল্প বয়সে ডায়াবেটিক্স হয়ে যাবে। আমি না ডেজার্ট খাইতে পারি না। কি বলো তুমি? লজ্জায় পাচ্ছি আমি, আমি তো এমনই। আচ্ছা, আমি কালকে তোমার জন্য হানি দিয়ে পুডিং বানিয়ে নিয়ে আসবো। ওটাতে মিষ্টিও কম, তোমার ডায়াবেটিক্স হবে না, খেতে পারবে। লাগবে না, আমার ডাল ভাত হলেই হবে। এই
তোর কি হয়েছে? মন খারাপ? শরীর খারাপ? কি হয়েছে? শুনে শিওর? ওটার কি অবস্থা? ওইটা কোনটা? ওই যে তোর কি জানি নাম, ওই তুই যাকে গার্লফ্রেন্ড বলো স্যার, কি অবস্থা? ওর নাম নরিন, আমার গার্লফ্রেন্ড। শো সাম রেসপেক্ট। সরি, জীবনে তো আজ পর্যন্ত দেখলাম না বাসা নিয়ে আসতে, তাই ভাবলাম যে রিলেশন আছে না গেছে, মানে গার্লফ্রেন্ড তো খালি মুখে মুখে শুনি। তুই একদিন আন, বাসায় আন, আমি তোর জন্য পুরো রুম প্রিপেয়ার করে রাখবো, ওয়াশরুম পরিপাটি থাকবে, এয়ার ফ্রেশনার দিয়ে রাখবো, একটা মানে ফুল নতুন কেনা টিস্যু বক্স রাখবো, লোশন রাখবো, খালি তোর জন্য আমি পানি রাখবো না, যাতে তুই বুঝোস যে খেলার সময় পানি না পাইলে কেমন লাগে। ও এরকম না, আমরা এরকম না। দোস্ত রেইনবো, রেইনবো নাকি? না মানে আমরা আমরা এরকম না, আমরা এগুলা করি না। কত দূর আগালি তাহলে? আঙ্গুল। তুই আঙ্গুল দিয়ে করস? না আঙ্গুল মানে ওইটা না, মানে উফ, আমরা একবার আঙ্গুল ধরে পাখি হাঁটছিলাম। ও এম কে, ও মোর খোদা, তুই কখনো কাউকে পরিচয় দিবি না যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার ফ্রেন্ড নামের কলঙ্ক সভা। আমরা এরকম না, আমরা আমরা সব করি না, এটা লাগবে না আমাদের। হয়েছে, থাম, লাগবে। খুঁটিটা গেড়ে দেওয়া অনেক ইম্পর্টেন্ট। তোর প্রথমেই খুঁটিটা জায়গা মতো গেড়ে দিতে হবে। বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর ওই ইম্পর্টেন্ট ব্যাপারটার জন্য আরো ইম্পর্টেন্ট হচ্ছে পাইলিং। পাইলিং যতটা মজবুত হবে, বিল্ডিং ততটা শক্ত হবে। ভূমিকম্প আসলে নড়বে না, চড়বে না। 500 TMT বা। আর সব সময় মনে রাখবি, যার পাইলিং তার বিল্ডিং। আজকে চশমা পরা নাই কেন? আমি তো এখন সব ফকফকা দেখি, আমার আর চশমা লাগবে না। আচ্ছা আমরা এখানে কেন বসি? কেন? এখানে কি সমস্যা? শুনো তো, গাছ, বাতাস, পাখি। না মানে এখানে কেন, অন্য কোথাও কেন যাই না? এখানে না বসলে কই বসবো? বসবো তো ধরো রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গেলে তুমি বলো 500 টাকা নিচে কখনো বিল আসে? প্রত্যেকদিন তুমি এরকম 500 টাকা করে দিতে থাকো। তোমার বাসা থেকে কয় টাকাই পাঠায়? তুমি পর চলবা কিভাবে? পার কিভাবে? এখানে কোনো প্রাইভেসি নাই। আমরা যে একটু কথা বলবো কাছে বসে, একটু পর পর মুড়িওয়ালা আসে, চাওয়ালা আসে, চানাচুরওয়ালা আসে, আমি যে তোমার সাথে একটা ভালো মতো কথা বলবো। আমার চা খাবেন? আপনি যান তো এখান থেকে, আমি খাবো না, আমার গরম লাগতেছে, আপনি যান। দেখছো, কোনো প্রাইভেসি থাকে না। আর এটা কই যে তোমার নাম মাঝখানে 1 2 3 4 ইঞ্চি গ্যাপ, কেমন না? পার্কে তো ন্যাচারালি এটা মানুষজন আসবে, দেখবো আমরা, এটাই তো ন্যাচারাল। আর ওরা যে আসে ও তো গরিব মানুষ, ওদের সাথে খারাপ বিহেভ করি না। আচ্ছা সেই জন্যই তো বলতেছি, তাহলে আমরা একটা কাজ করি, ওই যে ওখানে যে পুকুরটা আছে না, ওইটার ওই পারে যে বড় দেয়ালটা, তার পিছনে যে বসতে পারি। ওইখানে কোনো চাওয়ালা আসে না, ওইটাকে বলে লাভ পয়েন্ট, সবাই লাভ করে। দেখো আমি ছাতাও নিয়ে আসছি, যাতে রোদ বৃষ্টি কোনো কিছুই আমাদের ছুঁইতে পারবে না। আর আমরা
একসাথে। এখন তো রোদ বৃষ্টি কোনোটাই নাই। ছাতার নিচে আমি আর তুমি আরো কাছাকাছি আসতে পারবো। আমাদের সব পার্সোনাল কথাবার্তা বলতে পারবো। ওখানে তো খারাপ লোকজন যায়। তুমি কি খারাপ ছিলে? না, তাহলে আমি কি খারাপ নেই? না, তাহলে আমরা ওখানে কেন যাব? তুমি আমাকে এরকম মনে করো, তাই না? তুমি আমাকে এরকম একটা প্রপোজাল দিলা কিভাবে? বাবু সরি, বাবু বিবি আমি এগুলো না মানে বুঝে দিই নাই। আচ্ছা দাঁড়াও, আমি যে ছাতা ফার্স্ট সেমিস্টার, আপনি ফাইনাল ইয়ার। সিনিয়রদেরকে দেখলে যে সালাম দিতে হয়, এটা কি আপনি ভুলে গেছেন না আপনাকে মনে করিয়ে দিতে হবে কোনটা? অ্যাকচুয়ালি সামনে এত এত সিনিয়র্স, তো সালামের কোটাটা অ্যাকচুয়ালি ফিল আপ হয়ে গেছে আজকের মতো। সালামটা কালকে দিই। সালামটা কি আমি তাহলে কালকে ভার্সিটিতে নিব না কফি শপে নিব? আপনি যে অ্যাকচুয়ালি একজন পার্ট টাইম ওয়েটার, সেটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। আমার কিউট মেয়েদেরকে শেক সার্ভ করতে অনেক ভালো লাগে। বাট আমার যে মিল্কশেক পছন্দ না। ওকে, নাম্বার আপনার না, আপনার বয়ফ্রেন্ডের। কেন? না, আমি তাকে একটু জিজ্ঞেস করে দেখি যে এত বছর উনি আপনাকে মিল্কশেক বাদে কোন শেক খাওয়াচ্ছে। নাম্বার বাই দ্য ওয়ে, অ্যাশ, নাইস টু সি ইউ। এক্সকিউজ মি, আপনাকে একটা অ্যাকচুয়ালি কথা বলা হয়নি। কি? দ্যাট ইজ আমার কোনো বয়ফ্রেন্ড নাই। ওকে? হ্যালো, হ্যাঁ তুমি কি ঘুমিয়ে গেছো? না, ঘুমাই নাই, পড়তেছিলাম। এই তোমার কি হয়েছে বলো তো? তোমার গলাটা এমন লাগতেছে কেন? না আসলে শরীরটা খুব টায়ার্ড লাগছে তো, খুব কেমন জানি খারাপ লাগছে, আর তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে। গতকালকেই না আমাদের দেখা হলো। কতকাল দেখা হচ্ছে তো কি হয়েছে? আমাকে একটু দেখতে ইচ্ছে হতে পারে না? আচ্ছা বলো তো, তুমি এখন কি পরে আছো? কি পরে আছি মানে? না মানে ভিতরে কি পড়ছো বলো না। এটা কি ধরনের প্রশ্ন? তুমি এরকম অসভ্য কথাবার্তা বলতেছো কেন? তোমার কি কি হয়েছে বলো তো আমাকে। ইদানিং না তুমি খুব আজে বাজে কথাবার্তা বলো। উপরে কি পড়ছো, নিচে কি পড়ছো, এইগুলো কি ধরনের কথাবার্তা? এটা একটা প্রশ্ন হইলো? না আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে তো, স্কাইপিতে আসবা? শুনো, তোমার যদি আমাকে খুব বেশি দেখতে ইচ্ছা করে ফেসবুকে যাও। ফেসবুকে আমার অনেক ছবি দেওয়া আছে, সেগুলো থেকে দেখো। আর যদি সেটা করতে ইচ্ছা না করে তাহলে তোমার মোবাইলে যাও, তোমার মোবাইলে আমার অসংখ্য ছবি আছে, সেসব ছবি দেখে রাত কাটাও। আমি রাখলাম। অজস্র স্বপ্নে ভিড়ে তোমায় দেখি আজ, আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস। অজস্র কাব্য শুধু তোমার
হ্যালো, শোনো, আমার না হঠাৎ করে অনেক জ্বর আসছে। আমি কালকে থেকে কিছু খাইতে পারতেছি না। তুমি কি বলতেছো ওগুলা? তুমি যদি না আসো, হইতে পারে আমার দেখার কোনোদিন পাবা না। এটাই শেষ কথা। প্লিজ, যাওয়ার আগে একবার তোমাকে দেখতে চাই। আমি এক্ষুনি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। কই জ্বর নাই তো? হ্যাঁ, কি? জ্বর তো নাই। হ্যাঁ, আমার জ্বর তো আসলে একটু নিচে। আমার জ্বরটা অনেক ইরেগুলার, বুঝছো? এই যে তোমাকে দেখছি, এখন জ্বরটা কম কম লাগতেছে। তোমার হাতটা যদি ধরি তাহলে 104 থেকে 3-এ চলে আসলো। আরেকটা হাত ধরলে 102। যদি যেটা হাত দাও তাহলে 101। যেটা পাপড়ি দাও তাহলে তো 100। একটু যদি দুষ্টুমি করি তাহলে জ্বরটা চলেই যাবে। তোমার সাথে ফাজলামি করতেছো? এসবের জন্য আমাকে মিথ্যা কথা বলে আনছো? তুমি জানো আমি এগুলো পছন্দ করি না, তারপরও তুমি মিথ্যা কথা বলে আমাকে আনার কি দরকার ছিল? তোমার সমস্যা কি? তোমার হাত ধরা যাবে না, তোমার চুল ধরা যাবে না, মানে কিস করা তো বাদই দাও। এটা কি রিলেশনশিপ? এর থেকে তো ফেসবুকে চ্যাট করা বেটার ছিল। তুমি একটা কাপল এনে দেখাও যারা হাত ধরে হাঁটে না, কিস করে না। এটা কি? কে কে কেমনে কিভাবে তাদের রিলেশন চালায় এটা আমরা কেন দেখবো? আর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এখানে টাচ কিস এত ইম্পর্টেন্ট করতে গেলো? মানুষের প্রেম মানুষের মতো, তোমার আমার ভালোবাসা আমাদের মতো। আমাদের ভালোবাসা আমাদের মতো চলতেছে না, আমাদের ভালোবাসা তোমার মতো চলতেছে। আমার কি একটা ইচ্ছা নেই, আমার একটা চাহিদা নাই? আমি কি চাই না? সারাদিন আমি খালি আজকে দেখি একটা একটা মেয়ে আনছি। আমি তো এতগুলো মেয়ে চাই না, আমি তো খালি তোমাকে চাইছি। আমি তোমাকে বিয়ে করবো, বিয়ের পরে করা গেলে আগে কেন করতে পারবো না? এখানে সমস্যাটা কোথায় বুঝতেছি না। আমরা তো দুইটা মানুষই। তোমার এত প্রবলেম থাকবে দরকার নেই। এটা কি, এটা প্রেম না? এটা কি করতেছে আমি জানি না। তোমার খুব হানিসি লাগতেছে তো, কান্নাকাটি করতেছো, তুমি যাও এখান থেকে, প্লিজ এখান থেকে চলে যাও। আমার তোমাকে কোনো দরকার নেই। আমাদের তো ক্লাসে থাকার কথা ছিল, এই বৃষ্টির মধ্যে তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? দেখো, ক্লাস তো হবেই, বাট এত সুন্দর একটা ওয়েদার তো আমরা রেগুলার পাবো না। তো আমরা একটু সুন্দর ওয়েদারে একটু সুন্দর কিছু কথা বলি, দুজনকে আর একটু জানি। ইউ নো হোয়াট আই মিন, রাইট? তোমার সাথে তো আমার কথা হচ্ছেই, আর তাছাড়া তোমার সাথে আমার ক্লাস নোটস, ক্লাস স্কেডিউল এগুলো ছাড়া কোনো বাড়তি কথা হওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। তুমি ভুল বুঝছো। শোনো, ক্লাস নোটস, ক্লাস স্কেডিউল এগুলো নিয়ে তো আমাদের সারা জীবনই কথা হতে পারে না। বাট এই যে দেখো, আমি তোমাকে লাইক করি, মানে অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাঁ? তো আমরা যেহেতু দুজনকে লাইক করি, আমাদের উচিত না একটু নেক্সট স্টেজটা নিয়ে চিন্তা করা? নেক্সট স্টেজটা কি হবে সেটা আমি বলি, দেন তুমি আমাকে লাভ ইউ বলবা, আমি তোমাকে লাভ ইউ টু বলবো, দেন তুমি আমাকে তোমার রুমে নিয়ে যাবা, রুমে যাওয়ার পর আমাদের রুম ডেট হবে, দেন আমরা ডিসাইড করব যে আমরা বিয়ে করছি। বিয়ে করার পর কি হবে? আমরা হানিমুনে যাব, দেন আমাদের সুন্দর সুন্দর দুটো বেবি হবে। ছোট্ট তুমি আল্লাহ,
তুমি কেমনে বুঝে ফেললা? আমি এক্স্যাক্টলি এটাই চিন্তা করতেছিলাম। জানো, আমি আগে তোমাকে বলতাম না তোমার আমার মাঝখানে একটা টেলিপ্যাথি আছে। তুমি কি ভাবো নিজেকে? তুমি কি আমাকে আর 15-20টা মেয়ের মতো মনে করছো? তুমি কি ভাবছো আমি জানি না তোমার যে আরো 15-20টা গার্লফ্রেন্ড ছিল সেটা আমি খুব ভালো মতন জানি। তুমি কি আমাকে তোমার 21 নাম্বার গার্লফ্রেন্ড ভাবতেছো? তোমাকে যদি আমি পারতাম চড়াই তোমার দাঁত ফেলাই দিতাম। শোনো আমার কথা শোনো, সব মেয়েদেরকে একরকম মনে করবা না। আজকে ওয়েস্টার্ন পরে আছি বলে আর ছেলেদের সাথে একটু হেসে হেসে কথা বলি বলে ভাববা না যে আমি তোমার সাথে তোমার বেড়ে চলে যাবো। নট লাইক দ্যাট। বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো। মানুষজন তা দেখতেছে। এলে কি বলতেছো? মানুষজন দেখুক, সবাই জানে তোমার পাস্ট রেকর্ডস তো তাই শো করে, তাই না? আমি ভুল করছি লাইফ। প্লিজ 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 তোমাকে একটা কথা বলি, একটা সাজেশন দেই, বা এটা তুমি অ্যাডভাইস হিসেবেও নিতে পারো। মেয়ে মানুষকে না টিস্যুস ভাববা না, রেসপেক্ট দিতে শিখো প্লিজ। আর কখনো আমার সাথে এরকম ফালতু টাঙ্কিবাজি করতে আসবে না, ফালতু। পাশা, আজ তুমি নেই আমার পৃথিবীতে, তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে। নেই আমার পৃথিবী, জানি তুমি ফিরে আর তাকাবে না, নেই কোনো পিছুটা, ফিরে আসবে তুমি আমার কাছে কোনো একাও ভাবে। আমি জানি আজকে হয়তো অনেক লেট হয়ে গেছে আমার এখানে আসতে, বাট কথাগুলো আমার বলা দরকার ছিল। আইরিন, তোমার সাথে রিলেশনশিপের পরে আরো অনেক মেয়ে আসছে লাইফে। আমি তাদের সাথে অনেক ডিপ রিলেশনশিপেও ছিলাম। সবই ঠিক আছে, সবই হয়েছে। বাট দেখো, আলটিমেটলি আই মুভড অন উইথ মাই লাইফ। এরপর আমি আরেকটা মেয়ে ডেট করছি, তারপর হয়তো আরেকটা মেয়ে ডেট করছি। বাট যে মানুষটাকে আমি ট্রু লাভ করি, আজ আমি তাকে পাচ্ছি না। আর সামহাও আজকে আমি রিয়েলাইজ করতেছি যে ট্রু লাভটা না পেলে কেমন লাগে। আমি অনেক খারাপ করে ফেলছি আইরিন। আমি অনেক খারাপ ছেলে, অনেক খারাপ। আমি যা হয়ে গেছে, হয়তো আমার ম্যাচুরিটির প্রবলেম ছিল, হয়তো আমার বুঝার সমস্যা ছিল, হয়তো বয়সের প্রবলেম ছিল, বাট আই এম দ্য অনলি ওয়ান টু ব্লেম। আমি জেনে শুনে বুঝে না বুঝে তোমাকে যদি কোনো কষ্ট দেই, ফরগিভ মি। দেখো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি তোমাকে অনেক ভালোবাসতাম। দ্যাট ইজ মাই ফার্স্ট লাভ, ট্রু লাভ। বাট যখন আমি বুঝলাম যে আসলে আমার ভালোবাসা তোমার কাছে কোনো ম্যাটার করে না, আমি যেভাবে তোমাকে ফিল করি তুমি সেভাবে আমাকে ফিল করো না, তাহলে আমি ঠিক করলাম আই শুড স্টপ। আমি আমাকে নিয়ে সরে গেলাম, নতুন করে আমার লাইফ শুরু করলাম। অ্যান্ড নাও সামওয়ান ইন মাই লাইফ যে আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, একটা জিনিস নিয়ে আমি অনেক হ্যাপি আজকে, অ্যাটলিস্ট ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পেরেছো, আমার ভালোবাসাটার মূল্য বুঝতে পেরেছো। একটা কথাই বলবো, আমাকে যেভাবে তুমি কষ্ট দিয়েছো, প্লিজ আর কোনো মেয়েকে এভাবে কষ্ট দিও না।
ভুলে গেছো আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ছেলেদের আসলে ওগুলো মনে থাকে না, এটাই ন্যাচারাল। ছেলেদের তো আরো অনেক কিছু মনে থাকার মতো থাকে, সেইটা মনে থাকে। লাস্ট টাইম যেদিন তোমার সাথে আমার দেখা হলো, তখন তুমি আমাকে তোমার সব চাহিদা, ডিজায়ার, এক্সপেকটেশনস সব বলছে, মনে আছে তোমার? পরে আমি আসলে বাসায় এসে অনেক চিন্তা ভাবনা করলাম। আমি না কিছু কিছু ব্যাপারে আসলে একটু বেশি বাড়াবাড়ি করতাম। সেদিন তুমি আমাকে সব বলছো, আজকে আমি তোমাকে সব বলবো। আমার আসলে তোমাকে বলে অনেক আগেই বলা দরকার ছিল, বাট আমি না ভয় পাচ্ছিলাম যদি তুমি আমাকে ফেলে চলে যাও, আমি কি না থাকবো বলো? সাহস করতে পারিনি। আমি অনেকবার সাহস করে তোমাকে ফোনে বলবো বা তোমার সামনাসামনি বলবো, সাহস করতে পারিনি কখনো। আমার বয়স যখন 11ই, ক্লাস 6-এ উঠলাম 5 থেকে, তখন আমাদের এক দুঃসম্পর্ক আত্মীয়, আমার মামা, অল্প কিছুদিনের জন্য আমার বাসায় থাকতে আসে। বেশি দিন কিন্তু ছিল না। একদিন রাতে আমি তাড়াতাড়ি ঘুমায় যাই, হঠাৎ করে না আমি ফিল করি যেটা ফিল করি সেটা আমার মামার আমার সাথে করার কথা না। আমি না জিনিসটা নিতে পারি নাই। তারপর থেকে আমি আর কোনো ছেলেকে সহ্য করতে পারি না, আমি কোনো ছেলেকে টাচ করতে পারি না। আমি অনেকবার প্ল্যান করে বের হয়েছি যে আজকে কে তোমার হাত ধরবো, আমি তোমার পাশে গিয়ে বসবো, আর সবাই যেরকম করে আমি তোমার হিসেবে কথা বলবো, পারি নাই। আমি যখনই টাচ করি আমার মধ্যে ওই কথাগুলো আমার কানে বাজে, ওই ঘটনাগুলো আমার চোখে ভাসতে থাকে, আমি আর আমার মধ্যে থাকি না। অ্যাজ এ গার্লফ্রেন্ড বলো, পার্টনার বলো, অ্যাজ এ ফিউচার ওয়াইফ বলো, তোমার যে চাওয়াগুলো ছিল কোনোটাই কিন্তু ইলজিক্যাল ছিল না। তুমি তোমার জায়গা থেকে রাইট। আসলে আমার লিমিটেশনসের জন্য আমি তোমাকে কোনো কিছু থেকে ডিপ্রাইভ করতে চাই না, আমার লিমিটেশন জন্য আমি তোমাকে হারাইতে চাই না। সো আমি একটা ডিসিশন নিয়েছি। আজ আমি সম্পূর্ণরূপে নিজেকে তোমার করে দিলাম। দোষ আসলে তোমার না, পুরো দোষটা আমার। মানে আমি একটা ফেক বিলিভে ছিলাম তখন। মানে আমার লাইফের বাইরের মানুষগুলার জীবন দেখে ওদের লাইফস্টাইল ফলো করতে গিয়ে এটা আসলে আমি না। আমার মনে হয় না এটা কখনো ভালোবাসা হতে পারে। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট একটা স্টেজ হতে পারে। হ্যাঁ, আমি একটা পুরুষ, অ্যান্ড অ্যাজ এ ম্যান আমার একটা চাহিদা অলওয়েজ থাকবে, আছে, আমি তো অস্বীকার করি না। বাট লাভ ইজ বিগার দ্যান দিস। ভালোবাসা অনেক বড়। আমি তোমাকে ঠিক তুমি এখন যেমন আছো এইভাবে ভালোবাসতে চাই।
থাক, কথা দিলাম আমি তোমার পাশেই থাকবো এভাবেই। এখন তুমি যেমন আছো সারা জীবন তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তোমার হাতটা একটু দেবে? কি এখনো ভয় করছে? বিশ্বাস হয় আমি থাকবো সারা জীবন? ফিরে আসবে তুমি আমার কাছে কোনো একাও ভাবে হ্যালো ইন্টারনেট ইউজার্স, এই নাটকটা আমি এই কারণে করেছি কারণ কিশোর ক্যারেক্টারটা আমাদের আশপাশে অনেক এক্সিস্ট করে। ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় আসার পর থেকে আমরা কিন্তু যেটা চাই সেটা দেখতে পারি। এবং একটা সার্ভে করে আমরা দেখলাম যে tube8.com, xvideos.com বা ইউটিউবে সানি লিওনের ভিডিও, এই জাতীয় ভিডিওগুলো সব থেকে বেশি টিআরপি পাচ্ছে। সো এই কারণেই নাটকগুলো করা, এ কারণেই আমাদের দেখানো যে মানে কিশোর টাইপের ছেলেদের অ্যাকচুয়ালি কি করা উচিত লাইফে আর অন্য টাইপের ছেলেদের কি হয় লাইফে। আমি কোনো কিছু ভুল শেখাতে চাই না, আমি ভালোর পথে সবাইকে শিখাতে চাইছি। হয়তো আমি পুরোপুরি কমপ্লিটলি ভুল দিকে নিয়ে গেছি আপনাদের, আমাকে সেটার জন্য ক্ষমা করবেন। আই এম ভেরি সরি, আমি জানি না আমি কি পারলাম দেখাতে আপনাদের। গত দুদিন ধরে রোম ডেটের যে ট্রেলার, ওটা আসার পর থেকে আপনাদের যে রেসপন্স, যে ফিডব্যাক, ওটা দেখে আমি আসলে কি বলবো, আমি অবাক বলবো, ক্ষুব্ধ বলবো না, কষ্ট পেয়েছি বলবো, আমি আসলে জানি না। আসলে আমি এই কাজটা করেছি আমার একটা কি বলবো, আপনাদের যে এক্সপেকটেশন সেটার জন্যই। কারণ আমি দেখছি যে সবাই একটা কথাই বলছে যে শবনম ফারিয়ার কাছ থেকে এটা আমরা আশা করি। এক্স্যাক্টলি আপনাদের জাস্ট এই এক্সপেকটেশনসের জন্য এবং আমার যে সামাজিক কিছু দায়বদ্ধতা আছে সেটার জন্য কিন্তু আমি এই কাজটা করেছি। কারণ এখানে আমার যে ক্যারেক্টারটা, সেখানে দেখা যায় মেয়েটা ছোটোবেলায় চাইল্ড অ্যাবিউজের সম্মুখীন হয়। এটা কিন্তু আমাদের চারপাশে খুব একটা কমন ব্যাপার। এই যে টিএসসি ইনসিডেন্টের কথা বলেন বা অনেক মেয়ে প্রতারিত হচ্ছে, প্রচুর রেপের ঘটনা ঘটছে আমাদের চারপাশে, সব কিছু কিন্তু এই নাটকটা সাথে রিলেটেড। এবং আমার মনে হয়েছে যে এই নাটকটার মাধ্যমে আমি যে মেসেজটা দিতে পারবো, এটার জন্য যদি আমার সমাজে একটু চেঞ্জ আসে, সেটা অনেক বড় একটা ব্যাপার। এটার জন্যই আই হোপ আপনারা সবাই নাটকটা দেখবেন, দেখে আমার অবস্থানটা বুঝবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিয়াম আহমেদ। আমরা রিসেন্টলি যে রুম ডেট নাটকটা করলাম, ওটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সবাই অ্যাক্টর, কিন্তু এই কাজটা করার পরে, ট্রেলারটা যাওয়ার পরে আমাদের বাবা মা তুললে, ফ্যামিলি তুললে এবং আরও অনেক কিছু তুললে অনেক গালি দেওয়া হয়েছে। কিন্তু কেউ আসলে বোঝার চেষ্টা করেননি যে আমরা জিনিসটা কেন করেছি। আসলে এটা একটা সামাজিক আমাদের যে একটা প্রবলেম আছে যে ছেলেরা খুব ইজিলি মেয়েদেরকে কনভিন্স করে রুমে নিয়ে আসছে এবং তারপরে যা যা হচ্ছে এটা আপনারা সবাই জানেন। তো এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য, এই জিনিসটার প্রোটেস্ট করার জন্য এবং যদি এটা দেখার পরে 10টা মানুষ একটু সাবধান হয়, এটার জন্য আসলে এটা করা। এবং এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, দ্যাটস আ প্লে বয়। আমি তো একজন আর্টিস্ট, এখন আমাকে তো ক্যারেক্টার প্লে করতে হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। আপনারা তো সারা জীবন দেখতে পারবেন না যে আমি একটা গুডি বয়ফ্রেন্ডের ক্যারেক্টার প্লে করে যাচ্ছি, কারণ আপনারাই আমাদেরকে বলেন নতুন কিছু কেন করছি না, আমরা চ্যালেঞ্জিং কোনো রোল কেন করছি না। আমি তো চ্যালেঞ্জিং রোল করলাম, এখন যদি এইভাবে ট্রিটমেন্টটা পাই তাহলে আমি সারা জীবনে গুডি বয়ফ্রেন্ডের ক্যারেক্টার প্লে করে যাব, নো প্রবলেম অন দ্যাট। কিন্তু যে কাজটা আমরা করেছি, আমরা ওটা নিয়ে একটু অ্যাশেম না, আমরা একটা সোশ্যাল মেসেজ কনভে করার ট্রাই করেছি। আপনারা যদি পুরোটা দেখেন হয়তো ধরতে পারবেন। যদি আপনাদের ভালো না লাগে, আপনাদের গালি দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে, বাট আমরা একটা নতুন কিছু করার ট্রাই করেছি। এটা কোনো নেগেটিভিটির জন্য না, অনলি ফর কিছু মানুষকে সাবধান করার জন্য। তারপর যদি কারো সেন্টিমেন্টে আঘাত লেগে থাকে, দেন আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা বললে আমরা অ্যাক্টিং ছেড়ে দিব। সবার মনে একটা প্রশ্ন যে আমি ভিডিও ফিকশনটি কেন বানিয়েছি। রুম ডেট যে ওয়ার্ডটার কোনো ভিত্তি নেই, বেসিক্যালি আপনি ডিকশনারিতে এই ব্যাপারটা খুঁজে পাবেন না। বেসিক্যালি এটা আমাদের দেশেরই একটা প্রদত্ত ওয়ার্ড, যে রুমের ভিতরে যে ডেট, ওইটাকে রুম ডেট বলা হয়, যেটা আমাদের ইয়াং বা যারা ইয়াং ছিলেন তাদের মধ্যে অনেক প্রযোজ্য। কিন্তু যেটা হচ্ছে বেসিক্যালি এই রুম ডেট নাটকটা করার পিছনে কোনো আমার কোনো
পজিটিভ মেথড ছিল না যে এটার প্রতি ইন্সপায়ার্ড করা। আমরা বেসিক্যালি পুরো নাটকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে ডিসকারেজ করার জন্য, এবং এর মাধ্যমে যে আমরা কিছু জিনিস যেটা তুলে ধরেছি, যেমন চাইল্ড এবুসমেন্ট, আপনার প্রতারণা বা এই জিনিসগুলো আমরা ছোট ছোট, এবং যেটা হচ্ছে অন্যদেরকে উৎসাহিত করা যে টু ডু সাচ থিংস। সো যেটা হচ্ছে লাভ অনেক বড় একটা ব্যাপার, সো ওইটাকেই মেইনলি আমরা ফোকাসে এনেছি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, হ্যাঁ ট্রেইলার কেন এরকম হলো, বেসিক্যালি আমরা অনেক নীতিবাক্য দিয়ে আমরা অনেক পোস্টার করি এবং অনেক কিছু বলা হয়, ওগুলিতে কিন্তু এত ভিউ হয় না, এত সমালোচনা হয় না। তাহলে আপনারা নিজেরাই চিন্তা করেন যে শুধুমাত্র কিছুটা সুরসুরি মার্কা ট্রেলার দেওয়া হয়েছে দেখে কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়েছেন। থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ, আপনাদের মন মানসিকতা কেমন, এবং আমাদের ইনফ্যাক্ট আমাদের কথাই বলবো যে আমাদের মন মানসিকতা কেমন। এটা যেটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটা সোশ্যাল মেসেজ দেওয়া, রুম ডেটের মেইন উদ্দেশ্য একটা সোশ্যাল মেসেজ দেওয়া যে এই ধরনের কেসগুলোতে যেন না হয়, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে রেজ ইউর ভয়েস, যে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে চিল্লাচিল্লি না করে। আমাদের বিভিন্নভাবে আমরা বিভিন্ন নারীদেরকে হয়রানি করছি রাস্তাঘাটে, ওখানে ভয়েস রেজ করেন। চাইল্ড এবিউসমেন্টের বিরুদ্ধে ভয়েস রেজ করেন। অসংখ্য রেপ হচ্ছে পুরো বাংলাদেশে, আপনি পেপার খুললে প্রচুর রেপ কেস পাবেন। কেন হচ্ছে? রেজ ইউর ভয়েস এগেইনস্ট দ্যাট। আলতু ফালতু জিনিস নিয়ে ভয়েস রেজ করার থেকে ওগুলি নিয়ে ভয়েস রেজ করা মনে হয় ভালো হবে। সরি ফর দ্য স্টেটমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ।